স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস স্ট্রাকচার অফ অ্যাটম চ্যাপ্টারের ক্লাস 3। আমরা ক্লাস 2 এ পুরো 1-2 ক্লাসটা আমরা কোয়ান্টাম নাম্বার অ্যান্ড ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ে আলোচনা করেছিলাম। আজ ক্লাস 3 মোস্ট ইম্পর্টেন্ট একটা থিওরি পার্ট নিয়ে আজ আলোচনা করব, সেটা হচ্ছে বোর মডেল অ্যান্ড লিমিটেশন। এটা কিন্তু সিলেবাসে আছে, একদম সেমিস্টার কোয়েশ্চেন হিসাবে এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো সেখানে আমরা প্রথম যে বোর মডেল আলোচনা করব তার আগে রাদারফোর্ড মডেলটা একটু বলে নিতে হবে, নাহলে খুব সমস্যা। দেখো একটা কথা বলি, অ্যাকচুয়ালি ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে, এরকম ভাবে ঘুরছে, তো তাহলে কন্টিনিউয়াসলি ঘুরছে মানে তার এনার্জি কি হবে? কমে যাবে। তো এনার্জি কমে গেলে তার ভেলোসিটি বা বেগ কি হবে? কমে যাবে। তা বেগ কমে গেলে আস্তে আস্তে কি হবে? সে আস্তে আস্তে এরকম হতে 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 এক সময় ছোট হতে 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 এক সময় নিউক্লিয়াস এসে পড়বে। তার মানে ইলেকট্রন নিউক্লিয়াসে চলে আসছে। বাস্তবে কিন্তু কোনোদিন হয়নি ইলেকট্রন নিউক্লিয়াসে এসছে। তার মানে একটা ভুল মন্তব্য করেছেন রাদারফোর্ড। 1 নম্বর ডিফেক্ট। 2 নম্বর, ইলেকট্রন যে কন্টিনিউয়াসলি এনার্জি কমে যাচ্ছে বলছে, তাহলে কন্টিনিউয়াসলি তার এনার্জি ছাড়ছে, তাই জন্য তো কমে যাচ্ছে। তো এনার্জি যদি কন্টিনিউয়াসলি ছাড়ে তাহলে স্পেকট্রা অর্থাৎ বর্ণালীতে এরকম ডিসকন্টিনিউয়াস বা নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা, পুরো কোনো গ্যাপ নেই। কিন্তু বাস্তবে অ্যাটমে যেটা হয় রেখা বর্ণালী, এটা কন্টিনিউয়াস স্পেকট্রা বা নিরবিচ্ছিন্ন বর্ণালী হওয়ার কথা। কেন বলতো? রাদারফোর্ড বলছে সবসময় শক্তি ছাড়ছে। সবসময় ছাড়ছে মানে কি? কোনো গ্যাপ নেই, কন্টিনিউয়াস। কিন্তু বাস্তবে অ্যাটমে দেখা গেছে এরকম রেখা বর্ণালী পাওয়া যায়, ডিসকন্টিনিউয়াস স্পেকট্রা দেখা যায়। তাহলে ম্যাচ করছে না বর্ণালীর সাথে। এই দুটো ডিফেক্ট এসছে। এই দুটো ডিফেক্টের জন্য এলেন সায়েন্টিস্ট বোর এসে যে থিওরিটা বললেন, প্রথম কথা যে ইলেকট্রন যখন কোনো সেল অরবিট বা কক্ষপথে ঘোরে, ইলেকট্রন মানে শক্তি ছাড়েও না, গ্রহণ করে না। রাদারফোর্ড যেটা বলছে শক্তি ছাড়ছে কন্টিনিউয়াসলি, যেহেতু এনার্জি তার কমে যাচ্ছে মানে ছাড়ছে নিশ্চয়ই কন্টিনিউয়াসলি। কিন্তু বোর এসে বললো যে কোনো নির্দিষ্ট কক্ষপথে যখন ঘোরে শক্তি ছাড়েও না, গ্রহণ করে না। এনার্জি কনস্ট্যান্ট। ভালো করে ভেবে নাও, যে কোনো কক্ষপথে ঘুরলে তার এনার্জিটা কনস্ট্যান্ট হয়। মানে নিউক্লিয়াস এই যে অরবিট গুলো আছে, ধরো এই সেলে ঘুরছে, তার এনার্জি 30, সারা জীবন 30ই থাকবে। এই সেলে ঘুরছে, সারা জীবন তার এনার্জি 40ই থাকবে, কোনোদিন চেঞ্জ হবে না। তার মানে নিউক্লিয়াসের ইলেকট্রন আসার সম্ভাবনা থাকছে না, ঘুরতেই থাকবে সারা জীবন ধরে। কিন্তু এই রকম বর্ণালী বা স্পেকট্রাটা আসছে কোথা থেকে? এই স্পেকট্রাটা কোথা থেকে আসছে? এই স্পেকট্রা মানে কি? এটা মানে কন্টিনিউয়াসলি শক্তি ছাড়ছে, এটা মানে মাঝে মাঝে বলছে শক্তি ছাড়েও না, গ্রহণও করে না। তাহলে তোমার কোনো স্পেকট্রাই পাওয়া যাবে না, কোনো রেখা পাওয়া যাবে না। কিন্তু বাস্তবে রেখাটা পাওয়া যাচ্ছে কিভাবে? বাস্তবে রেখাটা পাওয়া যাচ্ছে কি করে? এইরকম যে লাইন স্পেকট্রাটা আসছে কি করে? তখন উনি বললেন, যখন একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে লাফিয়ে আসে, সবসময় তার লাফাচ্ছে না, যখন লাফায় তখনই একমাত্র শক্তি ছাড়ে বা গ্রহণ করে। যখন দেখা যাবে এই ওপর থেকে নিচে লাফিয়ে আসছে, তখন শক্তি ছাড়বে। আবার দেখা যাবে নিচে থেকে ওপরে লাফিয়ে যাচ্ছে, তখন শক্তি গ্রহণ করবে। মানে ওপর থেকে নিচে আসলে শক্তি ছাড়বে, আর নিচে থেকে ওপরে গেলে শক্তি গ্রহণ করবে। কতটা? ধরো এখান থেকে এখানে গেলে 40-30 পরিমাণ শক্তি ছাড়বে, আবার এখান থেকে এখানে গেলে 40-30 পরিমাণই শক্তি গ্রহণ করবে। বুঝতে পারলে ব্যাপারটা? তার মানে এর এনার্জি যদি E2 হয়, এর এনার্জি যদি E1 হয়, এখান থেকে এখানে এলে কতটা শক্তি ছাড়বে? E2 - E1। বা এখান থেকে এখানে গেলে কতটা শক্তি গ্রহণ করবে? এতটা শক্তি। যেটা বোর বলেছেন এর মানটা কার সঙ্গে সমান হবে? h নিউ। এটা হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক। নিউ হচ্ছে যে শক্তি ছাড়ছে বা গ্রহণ করছে তার, সেটা তরঙ্গের আকারে ছাড়ে, অ্যাজ এ ওয়েভ। তার কম্পাঙ্ক হচ্ছে নিউ, ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ। এইটা হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক। প্ল্যাঙ্ক ধ্রুবকের ভ্যালুটা জানতে হবে তোমাদের, 6.626 × 10⁻³ জুল সেকেন্ড, বা সিজিএস এ যদি বলো 6.626 × 10⁻² সেকেন্ড, আর 27 আর্ক সেকেন্ড। এটা সিজিএস ইউনিট, এটা এসআই ইউনিট। ঠিক আছে? এই ফর্মুলাটা বোর দিয়েছেন। তাহলে এই দুটো তত্ত্ব বললো। বোর কি বললেন? যে কোনো সেলে ঘুরলে ইলেকট্রন শক্তি ছাড়েও না, গ্রহণ করে না। কিন্তু যখন একটা থেকে আরেকটায় যায় বা একটা থেকে আরেকটায় ফিরে আসে, তখন শক্তি ছাড়ে বা গ্রহণ করে। ঠিক আছে? থার্ড পয়েন্ট যেটা উনি বলেছেন, কোনো একটা সেলে ইলেকট্রন ঘুরলে তার কৌণিক ভরবেগ কক্ষপথে অ্যাঙ্গুলার মোমেন্টাম কার সঙ্গে সমান হবে? NH/2π। অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কৌণিক ভরবেগ। ভর মানে মাস, ভেলোসিটি, ভরবেগ তার সঙ্গে রেডিয়াস, ব্যাসার্ধ গুণ করতে হবে, যেটাকে বলে কৌণিক ভরবেগ। যেটা কার সঙ্গে সমান হবে? NH/2π এর সঙ্গে সমান হবে। এটা উনি বলেছেন। তবে ইলেকট্রন যখন ঘোরে, অ্যাকচুয়ালি এরকম ভাবে ঘোরে, তো ভালো করে এরকম ভাবে ঘোরে। কক্ষপথে ঘুরলে যে অ্যাঙ্গুলার মোমেন্টটা পাওয়া যায় সেটা হচ্ছে এই ভ্যালু। আর এই রকম যে ঘুরছে নিজের অক্ষের চারিদিকে, যেটাকে বলা হয় অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, তার ভ্যালুটা কিন্তু একটু আলাদা। তার ভ্যালু হচ্ছে √(a(l+1 h/2π)।
সাপোজ কোশ্চেন এখান থেকে কেমন দিতে পারে, দেখো এমসিকিউ প্যাটার্নে এখন কোশ্চেন কেমন পড়বে। ধরো তোমায় বললো ফিফথ অরবিটে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত, বলে দিল 5h বাই পাই, 3h বাই পাই, 2.5h বাই পাই, কোনোটি নয়, বা nh বাই 2 পাই, এরকম বলে দিল। চারটে অপশন দিয়ে দিল, nh বাই 2 পাই। সবাই দেখো এটা লেখা আছে দেখে সঙ্গে সঙ্গে এইটা অ্যান্সার করে দেবে, কিন্তু না, ফিফথ অরবিটে বলেছে 5 নম্বর কক্ষে, এর জায়গায় 5 বসাও, তাহলে কি হবে 5h বাই 2 পাই। একদম খেয়ালে দেখবে এটা মেরে দেবে, 5 আছে বলে, না 5 বাই 2 মানে আড়াই, 2.5 মানে এটা অ্যান্সার হবে। বোঝা গেল ব্যাপারটা? এইভাবে। আর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, ধরো বললো 2p অরবিটালে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কত, এটা অরবিটে অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর এটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, মানে এটা কক্ষে কৌণিক ভরবেগ, এটা কক্ষকীয় কৌণিক ভরবেগ। তার মান 2p মানে l এর মানটা বসাবে, sp01, l এর মান 1, l এর মান 1টা বসাও, 1 1 প্লাস 1 h বাই 2 পাই, তার মানে কত হবে √2 h বাই 2 পাই, এর ভ্যালু এটা। এইভাবে তুমি বের করছো, এমসিকিউ কোশ্চেন থাকছে। তো লিমিটেশন তো আছেই, বোর থিওরি হয়তো রাদারফোর্ড থিওরির ভুলগুলোকে দূর করেছে, ঠিক কথা। লিমিটেশন হচ্ছে এটাই, শুধুমাত্র বোর থিওরি সিঙ্গেল ইলেকট্রন যাদের আছে, একটা করে ইলেকট্রন, তাদের ক্ষেত্রেই খাটবে, মাল্টিপল ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে খাটবে না। যাদের একের বেশি ইলেকট্রন, তাদের ক্ষেত্রে বোর থিওরি খাটে না। কোয়েশ্চেন আছে খুব ইম্পর্টেন্ট, যেটা এমসিকিউ প্যাটার্ন, লিথিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, লিথিয়াম 3 প্লাস। এই কোশ্চেনটা দিয়ে বলো কার ক্ষেত্রে বোর তত্ত্ব খাটবে, কার ক্ষেত্রে খাটবে না। লিথিয়ামের কটা ইলেকট্রন? 3টে, হাইড্রোজেন লিথিয়াম। এরও 3টে, কিন্তু একটা ছেড়ে দিয়েছে মানে 2টো ইলেকট্রন। এরও 3টে, 2টো ছেড়ে দিয়েছে মানে একটা ইলেকট্রন। এরও 3টে, 3টে ছেড়ে দিয়েছে মানে শূন্যখানা ইলেকট্রন। তাহলে কার একটা ইলেকট্রন? এর একটা ইলেকট্রন। তাহলে এর ক্ষেত্রে বোর তত্ত্ব খাটবে। যাদের একের বেশি বা একের কম, তাদের ক্ষেত্রে বোর তত্ত্ব খাটবে না। তার মানে বোর তত্ত্ব খাটবে শুধুমাত্র লিথিয়াম 2 প্লাস। এটাও লিমিটেশন। কেন না, একটা ছাড়া অন্যদের ক্ষেত্রে ব্যাখ্যা দিতে উনি বোর পারেননি, ঠিক কি না? তো পরের টপিকে আমরা যাবো। দেখো এক্ষুনি আমি যে কথাটা বলছিলাম, ফ্রিকোয়েন্সি মানে ওয়েভ নিয়ে আলোচনা, তাহলে ওয়েভ নিয়ে একটু ডিটেলসে আলোচনা তোমাকে করতে হবে। একটা ওয়েভ বা তরঙ্গ যেভাবে যায়, দেখো আমি যদি বলি 1 2 3, দেখো এখান থেকে এটা একটা ওয়েভ মানে একটা তরঙ্গ, এটা একটা তরঙ্গ, এটা একটা তরঙ্গ। ধরো 1 সেকেন্ডের মধ্যে এই 3টে তরঙ্গ তৈরি হয়েছে, তার মানে কি কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি হবে 3, ঠিক আছে? 1 সেকেন্ডে যে কটা ওয়েভ তৈরি হবে তাকে বলে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। ধরা যাক এখান থেকে এই পর্যন্ত কতটা, 15 মিটার। তাহলে বলো 1 সেকেন্ডে কত মিটার গেল? 15 মিটার। সেটা তরঙ্গের বেগ, তরঙ্গ বেগ বা ভেলোসিটি অফ ওয়েভ কত? 15 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তোমার কম্পাঙ্ক, মানে 3 সেকেন্ড ইনভার্স আর কি হলো। এবার দেখো একটা ওয়েভের যে লেন্থ, ওয়েভ লেন্থ যেটাকে বলা হয়, সেটা ধরো 5 মিটার। এটা 5, এটা 5, এটা 5, সবই তো টোটালটা 15 মিটার হবে। তাহলে একটা ওয়েভের লেন্থ 5 মিটার, তার মানে ল্যামডার ভ্যালু কত হবে? 5 মিটার। ঠিক আছে? একটা জিনিস দেখো, মজার জিনিস, ল্যামডা 5, কম্পাঙ্ক 3 আর তরঙ্গ দেখো 15। তার মানে কি 3 এর সঙ্গে 5 গুণ করলে দেখো 15 আসছে। তার মানে এটার সাথে এটা গুণ করলে এটা আসবে। তার মানে সি সমান নিউ ল্যামডা, এটা ফর্মুলা, মনে রাখো। আর কি বলছে, 1 মিটারে যে কটা তরঙ্গ তৈরি হয়, 15 মিটারে কটা তরঙ্গ? 3টে। 15 মিটারে 3টে, তাহলে 1 মিটারে কটা তরঙ্গ? 3/15, মানে 1/5। তাহলে দেখো ওয়েভ লেন্থ ল্যামডা 5, এটা বেরোচ্ছে কত? 1/5। 1 মিটারে যে কটা তরঙ্গ তৈরি হবে সেটাকে বলা হয় ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যার ভ্যালু কত হলো? 1/5। তাহলে ভাবো ল্যামডা 5 বেরিয়েছে বলে নিউ বার বেরোলো, নিউ বার এটা, হ্যাঁ 1/5। ল্যামডা যদি 6 হতো তাহলে নিউ বার হতো 1/6। তার মানে বলা যায় নিউ বার ইকুয়াল টু 1/ল্যামডা। এটা একটা ফর্মুলা, দেখো এটা একটা ফর্মুলা। এই দুটো ফর্মুলা দিয়ে ছোট ছোট ম্যাথ থিওরি কোশ্চেনও থাকতে পারে, ঠিক আছে? সি এর মান তোমরা ছোটবেলায় পড়েছো 10-এ, সেটা ভালো করে মুখস্থ করবে একদম। সেমি সিজিএস ইউনিট, এসআই ইউনিট। অ্যাংস্ট্রমের সঙ্গে সেমি মিটারের সম্পর্ক, মিটারের সঙ্গে মিলিমিটার, মাইক্রোমিটার, ন্যানোমিটার, পিকোমিটার, ফেমটোমিটারের রিলেশন, সবগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। কারণ কোন ইউনিটে দেবে তুমি তো জানো না, সেই ইউনিট থেকে তুমি চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? এখান থেকে দেখো একটা ছোট ম্যাথ আমি তোমায় বলি। ধরো এরকম বলছে যে ক্যালকুলেট দ্য ওয়েভ লেন্থ অফ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ফ্রিকোয়েন্সি এত। তোমাকে বলছে ওয়েভ লেন্থ মানে কি বের করতে হবে, বাংলায় কি বলছি? তরঙ্গ দৈর্ঘ্য তোমাকে বের করতে বলেছে, তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? কি বলে দিয়েছে? ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে। কি বলে দিয়েছে? কম্পাঙ্ক বলে দিয়েছে। মানে নিউ বলে দিয়েছে, ল্যামডা বের করতে হবে। নিউ আর ল্যামডা রিলেশন কোথায় বলো? আগের পেজে দেখ, নিউ আর ল্যামডা রিলেশন। এটা নয় কিন্তু, এটা নিউ বার। দেখো নিউ আর ল্যামডা রিলেশন এইটা, সি ইকুয়াল টু নিউ ল্যামডা ফর্মুলা ফেলতে হবে। তাহলে ফেলবে সি ইকুয়াল টু নিউ ল্যামডা। তাহলে তোমাকে কি বের করতে হবে? ল্যামডা বের করতে হবে। তাহলে ল্যামডা ইকুয়াল টু সি বাই নিউ। অঙ্ক করলে হয় সব মান সিজিএস এ বসাবে, নাহলে সব মান এসআই এ বসাবে। যেহেতু তোমার অপশন গুলো দেখো মিটারে আছে, মানে এসআই আছে, তুমি মানটা এসআই তে বসাবে। সি এর মান এসআই তে বসাবে। সি এর তো দুটো মান আছে, দেখো
কই সি এর মান কই? সি এর মান দেখো সিজিএস এ আছে, আবার এসআই তে আছে। এসআই এর মানটা বসাও, এসআই মিটার এই মানটা কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মানটা বসাবো। দেখো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। আর নিউর মানটা তো বসাবো, কত নিউর মান কত বলে দিয়েছে? 97.8 ইন্টু 10 টু দি পাওয়ার 6। কাটাকুটি করলে হবে, দেখো এটা 100 হয়ে গেল, আর এটা দেখো এটা যদি তার মানে হয়ে গেল 300 বাই 97.8। ভালো করে দেখো, এটা কাটাকুটি করলে দেখো 3 9 27 এর কাছে আসবে, মানে 3 সামথিং আসছে, মানে কোনটা অ্যান্সার হবে এটা। ঠিক আছে, এইভাবে ম্যাথগুলো হবে। একদম লাস্ট টপিকে যাচ্ছি আজকের ক্লাসে, একদম লাস্ট টপিক, প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি। দেখো প্ল্যাঙ্ক বলছেন যে কেউ যদি এনার্জি ছাড়ে, কিরম ভাবে ছাড়বে? একটা জল, আমি যদি বলি একটা জল তুমি ফেলতে পারবে? একটা জলের ফোঁটা ফেলতে পারো। সেই জলের ফোঁটার মধ্যে কত জল আছে জানো? কয়েক হাজার কোটি জলের মলিকিউলস আছে। হাত ঝাড়া মারলেও দেখবে জল, তুমি যে ড্রপটা হচ্ছে ছোট্ট ড্রপ, তার মধ্যেও কোটি কোটি মলিকিউলস আছে। একটা জল ফেলতে পারবে না। সেরকম শক্তি ছাড়লেও একটা শক্তি ছাড়া যায় না। একটা মিনিমাম শক্তির মিলিত প্যাকেট রূপে ছাড়তে পারো। মিনিমাম এনার্জি হচ্ছে এইচ নিউ, এর নিচে কোনোদিন কেউ শক্তি ছাড়তে পারবে না। এইচ নিউ এর পূর্ণ সংখ্যার গুণিতকে শক্তি ছাড়তে পারে। মানে কেউ যদি শক্তি ছাড়ে ই ইকুয়াল টু কত এইচ নিউ হতে পারে, কেউ শক্তি ছাড়লে 2h নিউ হতে পারে, কেউ শক্তি ছাড়লে 3h নিউ হতে পারে, কেউ শক্তি ছাড়লে 100h নিউ হতে পারে। এর গুণিতকে হবে, এর মিনিমামে আর হবে না। এটাই মিনিমাম এনার্জি। এই মিনিমাম এনার্জিটা যেটা, সেটা কি আমরা বলি একটা ফোটন বা একটা কোয়ান্টাম পার্টিকেল। তার মানে এটা দুটো কোয়ান্টাম পার্টিকেল, এটা 100টা কোয়ান্টাম পার্টিকেল। তার মানে কোনো বডি যে এনার্জি ছাড়ে তার ফর্মুলা হচ্ছে ইকুয়াল টু এনএইচ নিউ ফর্মুলা। নিউ বলে দিলে, শক্তি বলে দিয়েছে, বললো কটা ফোটন আছে বের করো, এন এর মান বের করবে। বা এন এর মান বলে দিয়েছে, এটা বের করে দিয়েছে, শক্তি বের করতে পারো। এন বলে না দিলে ধরে নেবে একটা ফোটন, যদি বলে না দেয়। এইভাবে ছোট ছোট ম্যাথ এখান থেকে করতে পারো। ঠিক আছে, এই টোটাল বোর্ড থিওরি এবং রাদারফোর্ড থিওরি করলাম। তবে পরের দিনের ক্লাস মোস্ট ইম্পর্টেন্ট, কারণ বোর্ড থিওরির অ্যাপ্লিকেশন, বিভিন্ন রেডিয়াস, ভেলোসিটি, এনার্জি, সেগুলো কি করে ক্যালকুলেট করতে হয় এবং রিডবার্গ ইকুয়েশন, সেখান থেকে ছোট ছোট ম্যাথ কিন্তু লাগবে। এই চ্যাপ্টার কিন্তু ম্যাথ থিওরি কিন্তু মিলিয়ে মিশিয়ে, ঠিক আছে, এটা ভালো করে শিখতে হবে। পরের ক্লাসে অবশ্যই ফোকাস রেখো, একদম নিউমেরিক্যাল প্রবলেমস নিয়ে আসবো। আজ ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।